বেসিক্যালি যেটা হয় যে ইন্ট্রোডাকশন টেক্সটাইলে কি পড়ানো হয়, আমাদের চারটা যে পার্ট, সেই চারটা পার্ট সম্পর্কে পড়ানো হয়। একটা হচ্ছে ইয়ার্ন, একটা হচ্ছে অ্যাপারেল, একটা ফেব্রিক, আর হচ্ছে ওয়েট প্রসেসিং, রাইট? তো আমাদের এই কোর্সের পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফ্লো চার্টগুলো আছে, মেইনলি চারটা যে মেইন সাবজেক্ট আমাদের টেক্সটাইলের মধ্যে, চারটা মেইন সাবজেক্টে আমাদের ফ্লো চার্টগুলো জানতে হবে, ঠিক আছে? তোমরা মানে যেহেতু ইনিশিয়ালিভাবে শুরু হচ্ছে টেক্সটাইল, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল, মানে হচ্ছে যে ফ্লো চার্টগুলো আছে, ফ্লো চার্টগুলো জানার উদ্দেশ্য হচ্ছে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো সম্পর্কে তোমরা জানবা। জানার পরে কী হবে, যখন 1 2 উঠবা, 2 1 উঠবা, তখন কী হবে বলো তো, এই টার্মগুলো তোমার আর নতুন লাগবে না। সর্বপ্রথম যেটা আমি বলি, যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা পড়াশোনা করতেছো, সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চারটা ফ্লো চার্ট। আজকে থেকে শুরু করবা, চারটা ফ্লো চার্ট আগে পড়ে নিবা। সেটা হচ্ছে ফ্লো চার্টগুলো হচ্ছে আজকে থেকে পড়বা, হ্যাঁ? ফ্লো চার্টগুলো হচ্ছে একটা হলো অ্যাপারেলের, একটা হচ্ছে কি অ্যাপারেল, 2 নাম্বারটা হচ্ছে ইয়ার্নের, 3 নাম্বারটা হচ্ছে ফেব্রিকের, আর 4 নাম্বারটা কি বলো তো, ওয়েট প্রসেসিংয়ের। এই চারটা লাগবে, 100% লাগবে। সো এই চারটার প্রত্যেকটারই ফ্লো চার্ট আছে। ইয়ার্নের আবার 2 ধরনের ফ্লো চার্ট আছে, একটা হচ্ছে কম্পড আর একটা কার্ডেড। আরও একটা আছে, সেটা হচ্ছে কি রোটোরিয়ান। তোমরা অলরেডি হয়তো পড়ে ফেলছো কম্পড, কার্ডেড হচ্ছে ইয়ার্ন। তাহলে তোমাদের জানার কথা যে ইয়ার্নকে কয় ভাগে ভাগ করা হয়, জানো তো? ইয়ার্নকে কয় ভাগে ভাগ করা হয়? আচ্ছা, ইয়ার্নকে মেনলি 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে কম্পড, একটা হচ্ছে কার্ডেড, একটা হচ্ছে রোটর, আর একটা আছে সেটা হচ্ছে পিসি অথবা সিবিসি। আর একটা কোশ্চিন যে কোনো জায়গায় না বুঝলে তখনই আমাকে জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কি বললাম বলো তো, ইয়ার্নকে 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা হলো কম্পড ইয়ার্ন, একটা হচ্ছে কার্ডেড ইয়ার্ন, একটা হচ্ছে রোটর ইয়ার্ন, আর একটা হচ্ছে পিসি আর সিবিসি। এখন প্রশ্ন হতে পারে, স্যার পিসি আর সিবিসি আবার কী জিনিস, রাইট? পিসি মানে কি? পিসি মানে হচ্ছে পলিস্টার কটন। পিসি হচ্ছে কি বলো তো, পলিস্টার। লেখা কি বোঝা যায় নাকি? পলিস্টার এবং কটন। পিসি মানে হচ্ছে কি পলিস্টার এবং কটন। এখানে পলিস্টারের পরিমাণটা বেশি থাকে, কটনের পরিমাণটা কম থাকে। তাহলে স্যার পলিস্টারের পরিমাণ কত থাকে? এখানে হচ্ছে পলিস্টারের পরিমাণ থাকে হচ্ছে 65%, আর কটনের পরিমাণ থাকে হচ্ছে 35%। কোনো বইয়ে পাওয়া যায় যে পলিস্টার থাকে 60, কোনো বইয়ে পাওয়া যায় কটন থাকে 40, বাট এই দুটো রেঞ্জেই থাকে সবসময়। তাহলে পিসি মানে কি? পিসি মানে হচ্ছে পলিস্টার কটন। পলিস্টারের পরিমাণ 65%, কটনের পরিমাণ 35%, অথবা কোনো বই পাওয়া যায় 60 অথবা 40, এই দুটো রেঞ্জের মধ্যেই থাকে পিসি। ওকে, এখন আসা হচ্ছে সিবিসি কী জিনিস। সিবিসি মানে কি জানো? কে পারছে এটা? ভেরি গুড। চিপ ভ্যালু অফ কটন। চিপ ভ্যালু অফ কটন। কেউ আবার কী লেখা জানো? এই চিপ, অনেকে আবার লেখা এই যে এই চিপ। এই চিপ না কিন্তু, হ্যাঁ, চিপ ভ্যালু অফ কটন। এর মানে হচ্ছে চিপ ভ্যালু অফ কটন মিনস হচ্ছে এখানে কটনের পরিমাণটা অনেক বেশি। এখানে কি থাকে? কটনের পরিমাণটা বেশি। তাহলে সেম, তাহলে এখানে কটন কত থাকে? কটন 60, আর পলিস্টার কতটুকু থাকে? 40%। ক্লিয়ার? অর্থাৎ যদি বলা হয় যে পিসি এবং সিবিসির মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে পিসি মানে হচ্ছে পলিস্টার কটন, পলিস্টারের পরিমাণ এখানে বেশি থাকে, সেটা হচ্ছে 65%, কটন থাকে 35%। আবার সিবিসি মানে কি? চিপ ভ্যালু অফ কটন। তাহলে এখানে কি কার পরিমাণ বেশি থাকবে, কটন নাকি পলিস্টার? কটনের পরিমাণ বেশি থাকে। সেই কটনের পরিমাণটা হচ্ছে 60, আর পলিস্টারের পরিমাণটা হচ্ছে 40। ক্লিয়ার? তাহলে ইয়ার্নকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। একটা হচ্ছে কম্পড, একটা হচ্ছে কার্ডেড, একটা রোটর, আর একটা হচ্ছে পিসি অথবা সিবিসি। ক্লিয়ার? 40%। এটা হচ্ছে পলিস্টার, হ্যাঁ, উল্টাটা, রাইট। বাট মনে রাখতে হবে চিপ ভ্যালু অফ কটন মিনস এখানে কটনের পরিমাণটা বেশি, আর পিসি মিনস হচ্ছে এখানে পলিস্টারের পরিমাণটা বেশি। আর একটা এখান থেকে কোশ্চিন হয়, খুব ভালোভাবে জানা দরকার, যদিও একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, যে যেহেতু পিসি পলিস্টার কটন না, এটা কিন্তু একসঙ্গে ডাইং করা যায়। এখন যদি একসঙ্গে ডাইং করা যায়, তোমাদের মাঝে মাঝে কোশ্চিন জিজ্ঞাসা করা হয় পিসি কাপড়ে কোনটা আগে করা হয় ডাইং, কটন নাকি পলিস্টার? কটন। কটনের পক্ষে কারা কারা?
আমি বললাম পিসি মানে হচ্ছে পলিস্টার কটন, এটা একসঙ্গে আমি ডাইং করব। ডাইং মানে তো বোঝো রং করা, তো ডাইং করব। এখন হচ্ছে পলিস্টার পাট আগে ডাইং করব নাকি কটন পাট আগে ডাইং করব? আচ্ছা, পলিস্টার কারা কারা, এর পক্ষে কারা কারা আছেন দেখে একটু। ভেরি গুড, তিনটা। আচ্ছা, কটনের পক্ষে কারা কারা? হাত তোলেন। পলিস্টার কিসে? বাকিরা কি সবাই সমান, মানে কটনও হইতে পারে পলিস্টার হতে পারে এরকম? আচ্ছা, সর্বপ্রথম যেটা ডাইং করা হয় পলিস্টার পাটটা ডাইং করা হয়। এখন প্রশ্ন হতে পারে স্যার কেন? তার কেন উত্তরটা হচ্ছে এরকম, পলিস্টারে যে ডাইং করা হয়, কথা না হ্যাঁ, পলিস্টার ডাইং করা হয় হচ্ছে 135 ডিগ্রি সেন্টিগ্রেডে। কত? আর কটন ডাইং করা হয় 60 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমরা যে ডাইং করি সেই কটনটা ডাইং করা হয় কত? 60-তে, আর পলিস্টার ডাইং করা হয় 135 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখন কথা হচ্ছে স্যার, আমি যদি কটন পাটটা আগে ডাইং করি, ধরো 60 ডিগ্রি ডাইং করলাম, যেহেতু একসঙ্গে ডাইং করতেছি, 60 থেকে আমি কততে তুলবো? 135। 135-এ তুলতে তুলতে কটন কাপড় হারাই যাবে দুনিয়া থেকে, পুরে শেষ হয়ে যাবে। ওকে, কিন্তু পলিস্টার যদি আমি আগে পাট ডাইং করি 135-এ ডাইং করব। এই যখন আমি ডাইং করব টেম্পারেচার কমায় 80 ডিগ্রিতে আমরা স্যাম্পলটা নিই, ঠিক আছে? মানে কুলিং করে স্যাম্পল নিতে হয়। তাহলে আমি 80 ডিগ্রি কুলিং করলে পরে আমি 60-তে ইজিলি আনতে পারবো ডাইং করতে। এই জন্য যেটা করা হয় যে পলিস্টার কটনের ক্ষেত্রে সর্বপ্রথম পলিস্টার পাটটাকে ডাইং করা হয়, পরে কটন পাটটা ডাইং করা হয়। মনে থাকবে স্যার? কেউ যদি জিজ্ঞাসা করে বলবা যে পলিস্টার স্যার 135-এ ডাইং করা হয়, কটন ডাইং করা হয় 60 ডিগ্রিতে। যেহেতু আমার পলিস্টার 135-এ ডাইং করা হয়, আমি কি 135-এ ডাইং করে ধীরে ধীরে কমায় 80 ডিগ্রিতে কুলিং করে আমি স্যাম্পলটা নিতে পারবো। বাট কটন আমি 60-তে ডাইং করার পর কটন কাপড় কি আগুন ধরলে তো পুড়ে যায় ইজিলি। কটন পাটা এরকম যে 60 থেকে আমি 135-এ তুলতে পারবো না, 80 পর্যন্ত গেলে দেখবা যে কাপড় পুড়ে শেষ, সো পাটটা ডাইং করতে পারবো না। এই জন্য যেটা করা হয় সর্বপ্রথম পিসি কাপড়ের ক্ষেত্রে আগে পলিস্টার পাট ডাইং করা হয়, পরে কটন পাটটা ডাইং করা হয়। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, এখন আসো তাহলে কি বললাম বলো তো, এই 4টা ফ্লোচার্ট তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? 4টা ফ্লোচার্ট যদি তুমি পড়ো তাহলে যেটা হবে যে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো তোমাদের কাছে নতুন লাগবে না, খুব ইজিলি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েট প্রসেসিংয়ের ফ্লোচার্ট নিয়ে। আশা করি ফ্লোচার্টটা আজকে পড়লে তোমাদের আর কোনো দিনও পড়তে হবে না আগামী 4 বছর। না, ওগুলোর বেশি ফ্লোচার্ট নেই, ঠিক আছে? ওগুলো ফ্লোচার্ট নেই। ক্লিয়ার? ক্লিয়ার কি না? কোনো কনফিউশন? তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েট প্রসেসিংয়ের ফ্লোচার্ট। আমরা মোটামুটি ওয়েট প্রসেসিং সাবজেক্টটা কেমন এবং এর টার্মগুলো কেমন হতে পারে এটা নিয়ে আমরা আজকে ধারণা দেবো, ঠিক আছে? ওকে, চলো তাহলে শুরু করে দিই। আচ্ছা, এখন আসো আজকে আমরা কি পড়বো তাহলে? ওয়েট প্রসেসিং, রাইট? এটার আমরা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আজকে পড়বো। সর্বপ্রথম লেখো ওয়েট প্রসেসিংকে মেইনলি 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। হ্যাঁ, লেখো ওয়েট প্রসেসিং স্টেজ, কয় ভাগে ভাগ করা হয়? ওয়েট প্রসেসিংকে স্টেজ 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, একটা কি বলতো? প্রি ট্রিটমেন্ট। 2 নম্বরটা হচ্ছে ডাইং প্রিন্টিং, 2 নম্বরটা হচ্ছে ডাইং অথবা হচ্ছে প্রিন্টিং। পড়া কি কঠিন লাগে? 3 নম্বরটা হচ্ছে ফিনিশিং। 3 নম্বরটা কি বলতো? 3 নম্বরটা হচ্ছে ফিনিশিং। ওকে, তাহলে কি বললাম? ওয়েট প্রসেসিং স্টেজকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, একটা হচ্ছে কি ডাইং প্রিন্টিং, আর একটা হচ্ছে ফিনিশিং। ক্লিয়ার? যদি কখনো বলা হয় যে ওয়েট প্রসেসিংকে কয় ভাগে ভাগ করা হয় স্যার? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডাইং প্রিন্টিং, আর হচ্ছে ফিনিশিং। 3টা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আমরা দেখা যায় কত দূর করতে পারি। ওকে, তো আচ্ছা, আমরা তো জানি ফাইবার নিয়ে পড়াশোনা করছি, রাইট? আচ্ছা, আমাদের মানে রাজা কাকে বলা হয় ফাইবারের? কটনকে হচ্ছে কি বলা হয় বলো তো? কটনকে বলা হয় ফাইবারের কিং বলা হয়, রাইট? কি বলা হয়? কিং বলা হয়। আর সিল্কে বলা হয় কুইন, রাইট? সিল্কে বলা হয় কুইন। এখন কথা হচ্ছে স্যার কেউ কি বলতে পারবেন কটনকে কেন কিং বলা হয়? এতগুলো তো ফাইবার আছে, এই ফাইবারগুলোর ক্ষেত্রে অনেকগুলো ফাইবার, যেমন আরামদায়ক, কমফোর্টেবল, আর
সহজে পাওয়া যায়। আর মোর ডিউরেবল, ভেরি গুড। আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা ডিসঅ্যাডভান্টেজ। ও হাই থাকে, আচ্ছা হাই থাকে, রাইট। আচ্ছা, কটন ফাইবারের সব থেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ, এই কথা না প্লিজ, কটন ফাইবারের সব থেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে কটন কাপড়ে সিঙ্কেজ পড়ে। সিঙ্কেজ মানে বুঝো? সিঙ্কেজ মানে হচ্ছে ভাঁজ পড়া, ভাঁজ। কারণ আমরা কেন কাপড় আয়রন করি বলো তো? কাপড় ওয়াশ করার পর কেন আয়রন করি? কাপড়ে ভাঁজ পড়ে, কিন্তু পলিস্টার কাপড়ে কিন্তু ভাঁজ পড়ে না। এই জন্য কখনো কেউ যদি জিজ্ঞাসা করে কটন কাপড়ের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কী, কাপড়ে ভাঁজ পড়া, সিঙ্কেজ পড়া। সিঙ্কেজে আরও নাম আছে, সিঙ্কেজে আরেকটা নাম হচ্ছে ক্রিস, রিঙ্কেল, ঠিক আছে? ক্রিস, রিঙ্কেল। কী বললাম বলো তো? একটা হচ্ছে সিঙ্কেজ, আরেকটা নাম আছে ক্রিস, আর হচ্ছে আরেকটা হলো রিঙ্কেল। তিনটাই কি জিনিস বলো তো? সেম জিনিস। তাহলে কটনের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি? কটন কাপড়ের ভাঁজ পড়ে যাওয়া, সিঙ্কেজ। পারবা তো? আগে যা শিখছো ভুলে যাও, আজকে থেকে এটাই শিখবা, ওকে? হ্যাঁ অবশ্যই আসবে। সো এটা ভাবার কিছু নেই, যা যা পড়ানো হয়েছে অবশ্যই কোশ্চেন করবো। ক্লিয়ার? ক্রিস, রিঙ্কেল, WRINKLE, ওকে? এখন আসো কটন কেন কিং বলা হয়? অনেকগুলো বৈশিষ্ট্য বলছো, সবগুলো বৈশিষ্ট্য খুবই ভালো লাগছে, কিন্তু মেইন যে পয়েন্টটা সেটা এখনো আসে নাই। কেউ কি বলতে পারো? না। আচ্ছা, হ্যাঁ লেন্থ না। আর আমার খুবই ভালো লাগতেছে যে তোমাদের অ্যান্সারগুলো খুবই ভালো, মানে অ্যাপ্রোপ্রিয়েটও সব কিছু। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্বাভাবিক, এটা তো ভালোই, ন্যাচারাল ফাইবারই তো। আর পরে আচ্ছা বলি, অনেকগুলো ফাইবার আছে, যেমন হচ্ছে কি আছে, কটন, জুট, সিল্ক, উল। সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা স্যার মনে রাখবেন আজকে থেকে, কটনের মেইন উপাদান কি? সেলুলোজ। সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট থাকে? অলমোস্ট ম্যাক্সিমাম বই পাওয়া যায় হচ্ছে 85 থেকে 95% পর্যন্ত, রাইট? তো 95% হচ্ছে কি বলতো? সেলুলোজ। সেলুলোজ মানে কি? ওএইচ বন্ড, রাইট? কার্বক্সিলিক বন্ড, সেলুলোজ। এখন কথা হচ্ছে এটাও মেইন কথা না। এখন বাকি যতগুলো ফাইবার আছে সবগুলো তো প্রায় মেইন উপাদান একটা সেলুলোজ আছে, রাইট? জুটের ক্ষেত্রে কত থাকে জানো তো? জুটের ক্ষেত্রে সেলুলোজের পরিমাণ, জুটের ক্ষেত্রে 65%। 65% থাকে জুটের ক্ষেত্রে সেলুলোজ। হ্যাঁ, জুটের ক্ষেত্রে কত থাকে? 65%। এখন কথা হচ্ছে মেইন পয়েন্টে আসি, তাহলে বাকিটুকু কি থাকে? মেইন যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই যে কটনের কথা বললাম, সেলুলোজ, কটনের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে ইমপিউরিটিসের পরিমাণ কম থাকে। ইমপিউরিটিস মিনস হচ্ছে অয়েল, ফ্যাট, আর হচ্ছে কি ওয়াক্স। এগুলো হচ্ছে কি বলতো? ইমপিউরিটিস। সো যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবারের মধ্যে কটন যে ফাইবারটা, এই ফাইবারের ইমপিউরিটিসের পরিমাণ সব থেকে কম। বাট বাকি ফাইবারগুলোর কথা চিন্তা করো, যদি আমি জুটের কথায় ধরি, জুটের 65% কি বলতো? সেলুলোজ। বাকি 35% হচ্ছে ইমপিউরিটিস। আর কটনে অলমোস্ট 5% অথবা 7%-এর মতো কি থাকে? ইমপিউরিটিস থাকে। এই জন্য কটনকে কি বলা হয়? রাজা বলা হয়। বাকি যে বৈশিষ্ট্যগুলো এগুলোও তো ইনক্লুড করবা, বাট সব থেকে যে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে কটন ফাইবারে ইমপিউরিটিসের পরিমাণ সব থেকে কম থাকে। বাকি যতগুলো ফাইবার আছে সব ফাইবারগুলোতে কি থাকে? ইমপিউরিটিসের পরিমাণ অনেক বেশি থাকে। এখন কথা হচ্ছে স্যার ইমপিউরিটিস থাকলে কি হবে? ইমপিউরিটিস থাকলে আমার ডাইং হবে না। ডাইং হবে না। ধরো কাপড়ে ময়লা হয়ে আছে, ময়লা কাপড়ে রং কখনো ধরে না। হ্যাঁ করতে পারবা। এখন যেটা করা হয় আজকে ওই জিনিসটা কেন, কিভাবে আমরা হচ্ছে কি করি, এই ইমপিউরিটিসগুলো দূর করি, সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে বুঝে গেছে তো কটনকে কেন রাজা বলা হয়? পারবা? না, যা পড়ি এটাও খারাপ না, আমাদের দেশের জন্য তো এটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা 80 পর্যন্ত রিঅ্যাক্টিভ না,
রাইট, এটা হচ্ছে হ্যাঁ ফ্যাক্টরি বেস, তো ফ্যাক্টরি বেস 80 পর্যন্ত আমরা করতে পারি, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই। রিঅ্যাক্টিভ ডাই হচ্ছে 80 ডিগ্রি পর্যন্ত করা যায়, কারণ এগুলোতে বিভিন্ন ডাই ব্যবহার করা যায়। যেমন পলিস্টারের জন্য ডিসপার্স ব্যবহার করা হয়, এ ডাই হচ্ছে 135 করা যায়। আবার হচ্ছে কটনের জন্য রিঅ্যাক্টিভ ব্যবহার করা হয়। অনেক টার্ম আছে যেগুলো হয়তো তোমাদের নতুন লাগবে, ধীরে ধীরে আমরা পড়বো। অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ ইনফরমেশনগুলো নিতে পারবা আশা করি কাজে দেবে আর কি। এগুলো ইনফরমেশন মানে খুবই কোর থেকে ইনফরমেশন নেওয়া, যে ইনফরমেশনগুলো মাথায় সেট আপ করতে পারলে টেক্সটাইল খুবই ইজি লাগবে। মানে মনে হবে যে না টেক্সটাইল আসলে ইজি। আসলেই যতগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে আমার কাছে মনে হয় এটা আসলে ইজি অনেক। না পড়া না, আমি তো নিজেও এখনও পড়ি, সো আমার কাছে কখনো কঠিন মনে হয় নাই, খুব ইজি মনে হয়। না না ভালো স্টুডেন্টের জন্য না, না আশা করি সবাই ভালো করবো। আচ্ছা এটা তো তোলা হয়েছে রাইট। আচ্ছা আজকে আমরা যেটা পড়বো ওয়েট প্রসেসিংয়ে একটা ফ্লো চার্ট পড়তে হবে, সেটাকে বলা হয় প্রি ট্রিটমেন্ট ফ্লো চার্ট। ওকে, পরীক্ষায় থাকবে তোমাদের, রাইট ডাউন দা, ঠিক আছে? ওকে লেখো প্রি ট্রিটমেন্ট ফ্লো চার্ট, প্রি ট্রিটমেন্ট ফ্লো চার্ট, প্রি ট্রিটমেন্ট ফ্লো চার্ট। এটা কি ওয়েট প্রসেসিংয়ের মধ্যে না? যেহেতু 1 নম্বর কি প্রি ট্রিটমেন্ট ছিল, রাইট? প্রি ট্রিটমেন্ট ফ্লো চার্ট, প্রি ট্রিটমেন্ট কি বলো তো? ফ্লো চার্ট। আচ্ছা ফ্লো চার্টগুলো লিখি, তারপরে আমরা ফাংশনগুলো লিখবো, ঠিক আছে? লেখো ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিক, ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিক, ইন্সপেকশন INSPEC, ইন্সপেকশন PECTI1, ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিক। তারপরে আছে হচ্ছে স্টিচিং, তারপর কি বলো তো? তারপর হচ্ছে স্টিচিং, তারপরের নাম্বারটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে শেয়ারিং অথবা কি বলো তো? শেয়ারিং অথবা ক্রপিং, CRO ক্রপিং, শেয়ারিং অথবা ক্রপিং, ঠিক আছে? তারপর হচ্ছে সিনজিং, তারপরটা হচ্ছে ডিসাইজিং, তারপরটা হচ্ছে স্কাউরিং। লেখা বোঝা যায় তো? বানান না বুঝতে পারলে আমাকে বলবা। স্কাউরিং, তারপর হচ্ছে ব্লিচিং, তারপর হচ্ছে সর্বশেষ, এখানে জায়গা নেই নিচ থেকে লিখলাম, হ্যাঁ এটা হচ্ছে মার্সারাইজেশন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রি ট্রিটমেন্ট ফ্লো চার্ট। খাতায় লেখেন স্যার, মোবাইলে না, হ্যাঁ মোবাইলে না, হাতে লেখেন, প্র্যাকটিস হবে, শিখতে পারবেন। ডিসাইজিং, স্কাউরিং, SCOURING, স্কাউরিং, তারপর হচ্ছে ব্লিচিং, BLEACHING, ব্লিচিং, তারপরে কি মার্সারাইজেশন। ইয়েস আসতেছি, ব্লিচিং এবং মার্সারাইজেশন। ব্লিচিং BLEACHING, ব্লিচিং, আর হচ্ছে মার্সারাইজেশন MERCERIZATION, মার্সারাইজেশনস। ডান। এখন আসো প্রত্যেকটা জিনিসের ফাংশনগুলো আমরা জানবো, ওকে? ঠিক আছে, বেশি পড়াবো না, তোমাদের যেটা একদমই বার্ডেন হয়ে যাবে সেটা আমি পড়াবো না, ওকে? তোমাদের মাথায় ঢুকবে এমন কিছুই টার্মই আমি দেওয়ার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে স্যার ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিক এখানে কি করা হয়, রাইট? এটার কাজ কি? লেখো, এই কাজটা আমি নিচেই লিখে দিই, রাইট? সমস্যা নাই তো? লেখো অ্যাসেসমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফল্ট, অ্যাসেসমেন্ট অফ different type of fault, different type of fault। অর্থাৎ প্রথম স্টেজে যেটা করা হয়, কোনো একটা কাপড় হাতে নেওয়ার পর দেখা হয় কোনো কাপড়ে ফল্ট আছে কিনা, এটা কার দ্বারা করা হয়? ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিকের দ্বারা করা হয়। তাহলে কি করা হয়? অ্যাসেসমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফল্ট, যে কোনো একটা কাপড়ে যদি ফল্ট থাকে সে ফল্টগুলোকে কি করা হয় বলো তো? চেক করা হয়। সেটা কোথায় করা হয়? ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিকে। গ্রে ফেব্রিকের কালার কি জানো? ইয়েলো কালার, ইয়েলিশ টাইপের। হ্যাঁ, গ্রে কালার মানে কি? ইয়েলিশ টাইপের কালার। গ্রে কালার মানে কি বলো তো? ইয়েলিশ টাইপের কালার। এই ইয়েলিশ টাইপের কালারই আমি দূর করব আর কি। হ্যাঁ, দূর করে আমি সাদা বানাই দিব।
অফ হোয়াইট কাপড়ে তো ডাইস ব্যবহার করা হয় না, হোয়াইট কাপড়ে হচ্ছে ব্রাইটেনার ব্যবহার করা হয়। আসতেছি, এগুলোতে আসবো ধীরে ধীরে। তাহলে কি বলতো, নাম্বার 1 হচ্ছে ইন্সপেকশন অফ গ্রে ফেব্রিক। কী করা হয় বলতো, অ্যাসেসমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফল্ট, যে কাপড়ে কোনো ফল্ট আছে কিনা সেই ফল্টগুলো চেক করা হয়। ক্লিয়ার? তারপর আসো স্টিচিং। স্টিচ মানে কি, সেলাই করা। তাহলে বুঝছো, তাহলে লেখো অ্যাডিং 2 or more ফেব্রিক জয়েন টুগেদার। অ্যাডিং 2 or more fabric join together। এখানে লিখলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার এখানে লিখলেন অ্যাডিং 2 or more fabric join together, এটা আবার কখন করব, কাপড় জোড়া দেবো কখন? খুবই কমন একটা কোশ্চেন যে কাপড় স্যার এখানে কখন করা হয়। যখন কাপড়টা আমার ধরো, খুব খেয়াল করে দেখবা, খুবই সিম্পল, মাথার মধ্যে ঢোকার চেষ্টা করবা। আমরা তো মেশিনের মধ্যে ডাইং করি, রাইট? ধরো কোনো একটা মেশিনে হচ্ছে ডাইং ক্যাপাসিটি হচ্ছে 1500 কেজি। আমি কি করব, কাপড়টা ডাইং করব। এখন দেখা গেল যে 1300 কেজি কাপড় একসঙ্গে বাঁধা আছে, 1300 কেজি আমি রাখছি। এখন 200 কেজি কাপড় আর নাই, তখন কি করা হয়, ওই 1300 কেজি কাপড়ের সাথে ওই 200 কেজি কি করে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয়। এখন সেলাই কেন করা হয়, সেলাই করার রিজনটা হচ্ছে যদি আমি সেলাই না করি তাহলে কি হবে বলো তো, তখন তো আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্য যেটা করা হয় যে স্টিচিংয়ে যেটা করা হয় অ্যাডিং 2 or more ফেব্রিক জয়েন টুগেদার। ক্লিয়ার? এটাই ফাংশন। শেয়ারিংয়ের ক্ষেত্রে কি করা হয়, কি করা হয় বলো তো? হ্যাঁ, কাটিং দ্য ফাইবার। হ্যাঁ, এখানে লেখো শেয়ারিংয়ে যেটা করা হয়, লেখো কাটিং দ্য পাইল ফাইবার, বা পাইল ফেব্রিক, কাটিং দ্য পাইল ফেব্রিক টু দ্য সেম লেন্থ, অর্থাৎ পাইল মানে যে কাপড়ের যে স্তরটা থাকে সেই কাপড়টা কি করা হয়, সেম লেন্থে সবগুলো কাপড়কে কাটা হয় শেয়ারিংয়ে। ক্লিয়ার? কাটিং দ্য পাইল ফাইবার, PILE, পাইল ফেব্রিক আর কি, কাপড়ের যে স্তর থাকে সেই স্তর কাপড় কি করা হয়, একসঙ্গে একই লাইনে কাটা হয়। সিনজিংয়ে কি করা হয়, সিনজিংয়ের ফাংশন কি? সিনজিংয়ের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে বায়ু পলিশিং। লিখে রাখো, সিনজিংয়ের আরেকটা নাম হচ্ছে বায়ু পলিশিং, BIO পলিশিং, হ্যাঁ, বায়ু পলিশিং মানেও কিন্তু সেম। কখনো কখনো জিজ্ঞাসা করা হয় সিনজিং প্রসেসের অপর একটা নাম কি, সিনজিং প্রসেসের অপর একটা নাম হচ্ছে বায়ু পলিশিং। এখন আসো যে বায়ু পলিশিংয়ে কি করা হয় বা সিনজিংয়ে কি করা হয়, না, কি করা হয় বলো তো? না, অর্থাৎ হেয়ারিনেসগুলো দূর করা হয়। হেয়ারিনেস অতিরিক্ত, যেমন কোনো একটা কাপড়ে ধরো এই যে শার্টে একটা সুতা বের হয়েছে, রাইট? সুতরাং আমরা কি করি, মাঝে মাঝে কেটে দেই না? তো কেটে দেই, আবার কি করি, আবার আগুন দিয়েও পুরাই দেয়, রাইট? মাঝে মাঝে। এই জন্য লেখো সিনজিংয়ের কাজ হচ্ছে টু রিমুভ দ্য হেয়ারিনেস, ফ্রম ফেব্রিক, টু রিমুভ দ্য হেয়ারিনেস ফ্রম ফেব্রিক। হ্যাঁ, বাই বার্নিং প্রসেস, মানে আগুনের মাধ্যমে, বার্নিং প্রসেস। এই হেয়ারিনেসের আরেকটা নাম আছে। হেয়ারিনেস মানে কি, কাপড়ে অতিরিক্ত যে সুতাগুলো, রাইট? হেয়ারিনেসের আরেকটা নাম হচ্ছে প্রোটিউটিং ফাইবার্স। কোনো কোনো বই এটাও লেখা হয়, হেয়ারিনেসও লেখা হয়। ক্লিয়ার? লেখা তো বোঝা যায় মনে হয় না? আচ্ছা, উপরে তাহলে একটু মিশে দেই। ঠিক আছে। হয়েছে? টু রিমুভ দ্য হেয়ারিনেস ফ্রম ফেব্রিক বাই বার্নিং প্রসেস, অর্থাৎ কাপড়ে যে অতিরিক্ত সুতাগুলো সেগুলো কি করা হয়, বার্নের মাধ্যমে কি করা হয়, রিমুভ করা হয়। বুঝতেছো সারা? হ্যাঁ, ওকে। এখন আসো ডিসাইজিংয়ে কি করা হয়? ডিসাইজিংয়ে যেটা করা আছে, সাইজিং ম্যাটেরিয়ালগুলো রিমুভ করা হয়। টু রিমুভ দ্য সাইজিং ম্যাটেরিয়াল, এখন কথা হচ্ছে স্যার এক্সাম্পল কি? সাইজিং ম্যাটেরিয়ালগুলো হচ্ছে, এক্সাম্পলগুলো কি হতে পারে বলো তো? CMC
তারপর PVA, তারপর হচ্ছে স্টার্চ, এগুলো আর কি, কার্বক্সি মিথাইল সেলুলোজ, তারপর PVA পলিভিনাইল অ্যালকোহল, স্টার্চ, এগুলোকে বলা হয় সাইজিং ম্যাটেরিয়াল বলা হয়। হ্যাঁ, এই সাইজিং ম্যাটেরিয়ালগুলো কী করা হয় বলো তো? রিমুভ করা হয়। ঠিক আছে, টু রিমুভ দ্য সাইজিং ম্যাটেরিয়ালস ফ্রম ফেব্রিক। হ্যাঁ, ওটা লিখে রাখো, ফ্রম ফেব্রিক, ফ্রম ফেব্রিক, ফ্রম ফেব্রিক। এক্সাম্পল হচ্ছে কি বলতো? CMC, PVA এবং স্টার্চ। ক্লিয়ার? ঠিক আছে, সবার তোলা হয়েছে? আচ্ছা, এখন আসো স্কাউরিং। স্কাউরিং নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন আসো স্কাউরিং কি আসলে? হ্যাঁ, রাইট। স্কাউরিংয়ে যেটা করা হয়, তাহলে স্কাউরিংয়ে লেখো। স্কাউরিংয়ে যেটা করা হয়, টু রিমুভ দ্য ন্যাচারাল ইম্পিউরিটিস, টু রিমুভ দ্য ন্যাচারাল ইম্পিউরিটিস, টু রিমুভ দ্য ন্যাচারাল ইম্পিউরিটিস। তাহলে এক্সাম্পল কি হতে পারে? ওয়েল, ফ্যাট, ওয়াক্স, ওয়েল, ফ্যাটস অ্যান্ড হচ্ছে ওয়াক্স। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় যে স্কাউরিংয়ের জন্য কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? অ্যালকালি, রাইট। যেটা ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কী করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, এর সাথে সাথে আরও দুইটা টার্ম জানা দরকার, সেটা হচ্ছে হাইড্রোপ্রোফিক আর হচ্ছে হাইড্রোফিলিক। তোমরা জানো কিনা জানি না, জানো হাইড্রোপ্রোফিক কি আর হাইড্রোফিলিক কি? বলেন। রাইট, ভেরি গুড। এই দুটো টার্ম জানতে হবে। সেটা হচ্ছে হাইড্রোফিলিক মানে কি? হাইড্রোফিলিক মানে হচ্ছে পানিকে ভালোবাসে আর কি। হ্যাঁ, হাইড্রোপ্রোফিক হচ্ছে পানিকে হেট করে, ঘৃণা করে। হ্যাঁ, এখন এই কথাটা কেন বললাম, সেই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন কথা হচ্ছে স্যার, এই যে আপনি বললেন স্কাউরিংয়ে হচ্ছে ওয়েল ফ্যাট ওয়াক্সগুলো রিমুভ করা হয়, স্যার কীভাবে করা হয়? এমনি এমনি হয়ে যায় না, এমনি এমনি হয় না। আমরা একদম দেখবো যে স্কাউরিং। আচ্ছা, প্রথমত বলি যে কটন যে ফাইবারগুলো আছে, সেই ফাইবারগুলো কী বলো তো? হাইড্রোপ্রোফিক নাকি হাইড্রোফিলিক? না, কটন যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো হাইড্রোপ্রোফিক। কটন ফাইবারগুলো কি আছে বলো তো? হাইড্রোপ্রোফিক। যেহেতু কটন ফাইবারের মধ্যে ইম্পিউরিটিসগুলো আছে, এই ইম্পিউরিটিস মানে ওয়েল ফ্যাট ওয়াক্স আছে, সুতরাং কী হয়ে যায়, যখন আমি ডাইস দিব সেই ডাইসগুলো ভিতরে প্রবেশ করবে না, ব্লক হয়ে যায়, রাস্তাটা কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। ওকে, কিসে? ওয়েল ফ্যাট এবং ওয়াক্সে কী হয়ে যায়? সেই জায়গাটা ব্লক হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমার ব্লক থাকলে তো ডাইসগুলো ফেব্রিকের গায়ে লাগবে না, তাহলে আমার ব্লকটাকে কী করতে হবে? দূর করতে হবে। তখনই যেটা করা হয়, তখনই কি এই ওয়েল ফ্যাট এবং ওয়াক্সের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমি রিয়াকশন করব, তখন কি হয়ে যাবে? এই ব্লক রাস্তাটা খুলে যাবে। খুলে গেলেই তখন কি হবে? তখন এটা পানি গ্রহণ করতে পারবে। ওকে, তাহলে আমরা এটার সাথে সাথে স্কাউরিংয়ের যে রিয়াকশনটা আছে ওটা একটু দেখে নিই, যে এই প্রক্রিয়ার মাধ্যমে স্কাউরিং সম্পন্ন হয়। ঠিক আছে, ক্লিয়ার তো? যে কটন যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো হচ্ছে হাইড্রোপ্রোফিক। হ্যাঁ, হাইড্রোপ্রোফিক। আমাদের কাজ কি? এই হাইড্রোপ্রোফিককে হাইড্রোফিলিকে পরিণত করা। ঠিক আছে, লেখো তাহলে স্কাউরিং রিয়াকশনটা লিখে নাও। তাই স্কাউরিংটা কীভাবে হয়? ঠিক আছে, আর সাথে সাথে বলে দেই, এই ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে ভালো করার জন্য দুইটা ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, একটা বই আছে। রাইটার হচ্ছে হোসনে আরা বেগম, আর একটা হচ্ছে আবু বকর সিদ্দিক স্যার। এনারা হচ্ছে খুবই ভালো একজন রাইটার, এবং টেক্সটাইলের বেসিক জিনিস জানার জন্য এর বইয়ের কোনো বিকল্প এখনও বাংলাদেশে আবিষ্কার হয় নাই। সো শুধুমাত্র ইউনিভার্সিটির স্কলার্স না, বুডেক্স, মাওলানা ভাসানী, কুয়েট থেকে শুরু করে যতগুলো বাংলাদেশে টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, সব স্টুডেন্ট এবং সব শিক্ষকরা ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বইটা ফলো করে। সো আমারও উপদেশ থাকবে তোমাদের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বইটা কিনা। লেখে রাখো, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশন টু। বইয়ের দাম সর্বোচ্চ 250 টাকা হবে। ইন্ট্রোডাকশন টু হ্যাঁ, সব জায়গায় কাজে লাগবে। ইভেন আমি যদি এখন কোথাও ইন্টারভিউ বোর্ডেও যাই, আমি এই বই পড়ে যাই। আমার পড়ালেখা শেষ, আমি কোনো জায়গায় ভর্তি তো আর না, আমার চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় আমি এই বই পড়ে যাই এখনও, কারণ এই বইয়ের বেসিকের ওপর কোনো কিছুই নাই। পিডিএফ তো
অ্যাভেলেবল, রকমারিতে অ্যাভেলেবল। এই বই আমার কাছে আছে, এই বই সেমিনার লাইব্রেরিতে পাবা, ওই বিল্ডিংয়ের লাইব্রেরিতে পাবা, অ্যাভেলেবল। ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। বইয়ের রাইটার কে জানো? বইয়ের রাইটার হচ্ছে হোসনে আরা বেগম, হোসনে আরা বেগম, আর হচ্ছে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। ক্লিয়ার? সো এই বইটা সবাই কিনে ফেলবা আশা করি। তাহলে এই বইয়ের যে পার্টগুলো আছে ওয়েড, অ্যাপারেল, ইয়ান, ফেব্রিকের সবগুলো পড়বা আশা করি, কোনো দিনও কোনো বেসিকে ঠেকবা না। কোনো সারা যদি কোশ্চেন করে তুমি অ্যান্সার তুমি আগেই দিতে পারবা, কারণ এই বইয়ের কোনো বিকল্প এখন পর্যন্ত নেই। ঠিক আছে? হ্যাঁ, লাইব্রেরিতে নিয়ে বই পড়তে পারবা, পড়ে আবার ফেরত দিতেও পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বই নিয়ে নিবা, ওই বিল্ডিংয়ে বই আছে, বই নিতে পারবা, এই বইটা অ্যাভেলেবল। হ্যাঁ, সেটা বললাম তো, শুধুমাত্র এই ইউনিভার্সিটি স্কলারশিপ পড়ানো হয় না, যারা ভালো ভালো ইউনিভার্সিটি যেমন বুটেক্স, আমাদের মাওলানা ভাসানী থেকে শুরু করে যত ইউনিভার্সিটি আছে গভর্নমেন্ট, সব জায়গায় এই বই পড়ানো হয়। এই বইয়ের উপর কোনো কিছু নেই, বেসিক বই টেক্সটাইলের জন্য। ঠিক আছে? ক্লিয়ার? যেটাতে ছিলাম স্কাউরিং রিয়াকশন। হ্যাঁ, কি বলো তো? স্কাউরিং রিয়াকশন। তাহলে স্কাউরিং রিয়াকশনটা কেমনে হয় লেখো। স্কাউরিং রিয়াকশন, তাহলে স্কাউরিং রিয়াকশন কি? তাহলে হচ্ছে লেখো C70H35 CO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এটা হচ্ছে ওয়েল ফ্যাট এবং ওয়াক্স, ওয়েল ফ্যাট এবং ওয়াক্স বলা হয়। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড বলা হয়। এটার নাম, আরেকটা নাম কি? এটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করবে তখন লবণ পানি উৎপন্ন করবে। C70H35 COO প্লাস হচ্ছে কি পানি। তাহলে কি হলো? লবণ পানি উৎপন্ন হয় না? এইভাবে কি হয়? স্কাউরিং রিয়াকশন হয়, অর্থাৎ যে ন্যাচারাল ইম্পিউরিটিসগুলো আছে সেই ন্যাচারাল ইম্পিউরিটিসগুলো দূর হয়েছে। ওকে, কেউ যদি যখন জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবা। অর্থাৎ যখন হচ্ছে ফ্যাটি অ্যাসিড যখন কি ক্ষারের সাথে রিয়াকশন করে তখন কি হয়? লবণ পানি উৎপন্ন হয়। অর্থাৎ এই যে ব্লক ছিল জায়গাটা, সে ব্লক জায়গাটা খুলে যায়, তখন কি হবে? ফাইবারের কাছাকাছি চলে আসে, তখন ফাইবারগুলো কি হয়ে যায়? হাইড্রোফিলিক হয়ে যায়, পানি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। পানি তাছাড়া কিন্তু ফাইবারগুলো পানি গ্রহণের জন্য প্রস্তুত থাকে না, কারণ কি বলতো? ফাইবারের মধ্যে ইম্পিউরিটিস থাকে। এই ওয়েল ফ্যাট এবং ওয়াক্সগুলো সব জায়গায় থাকে, সব জায়গায় থাকে। একটু আগে কী বললাম, যতগুলো ফাইবার আছে বাকি ফাইবারগুলো তো আরও বেশি। তুমি চিন্তা করতে পারবা না কেন বলা হলো জানো? যেখানে এই যে কটনের 7% ইম্পিউরিটিস দূর করতে যেয়ে আমরা হিমশিম খাইতেছি, ডাইংয়ের শেড মিলে না, কাপড় যে রং করে কাপড়ের শেড তো মিলাইতে হয়, কাপড়ের কালারটা, এই কালারটা মিলে না, এত কঠিন। সেখানে তাহলে তুমি যদি বলতে পারো বাংলাদেশের জুট তো অনেক হয় স্যার, পাট তো, তারা তো পাট দিয়েই তো হচ্ছে করতে পারতো, কেন করে না? তার রিজন হচ্ছে পাটের যে ইম্পিউরিটিসের পরিমাণ 35%, 7% দূর করতেই হিমশিম অবস্থা, 35% গেলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এমনিতে ডাইংয়ের যত কস্ট, অনেক খরচ। তোমরা জানো কি না 1 কেজি কাপড়, ঠিক আছে, ডাইং করতে কত লিটার পানি লাগে বলো তো? 1 কেজি ফেব্রিক ডাইং করার জন্য 100 লিটার পানি দরকার হয়, 100 লিটার। জাস্ট ইমাজিন করো যে আমরা কি লেভেলের পরিবেশ দূষণ করি যারা টেক্সটাইল। বাট এখন পরিবেশ দূষণ করি না আমরা যেটা করি সেটা হচ্ছে ইটিপি আছে, নাম শুনছে কিনা জানি না, ইটিপি প্লান্ট, যেটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেটাকে বলা হয় রিসাইকেলিং। অর্থাৎ আমরা ডাইংয়ের জন্য যে পানি ব্যবহার করবো সেই পানিটা আবার পুনরায় কী করতে পারবো? ইউজ করতে পারবো রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে, এই জন্য পানি বেশি লাগে না। তুমি চিন্তা করে যাও, দেখো ইমাজিন করো 1 কেজি ফেব্রিক ডাইং করতে 100 লিটার পানি লাগে। ধরো প্রত্যেকটা মেশিনে এরকম থাকে 1500 কেজি ডাইং করা লাগে, তাহলে 1500 কেজি ডাইং করার জন্য কত হাজার লিটার পানি দরকার হয়? ইভেন 1 লিটার পানির দাম প্রায় অলমোস্ট 8 টাকা। 1 লিটার পানির দাম 8 টাকা। ইন্ডাস্ট্রিতে যে পানিটা ব্যবহার করা হচ্ছে সে পানির মূল্য হচ্ছে 8 টাকা কইরা। তাহলে 8 টাকা করে যদি হয় তাহলে 1500 কেজি ফেব্রিক ডাইং করার জন্য আসলে পানি কত টাকা লাগতেছে? পানি, শুধু পানি, কেমিক্যাল কস্ট আছে, ডাইসের কস্ট আছে, ইলেকট্রিসিটি বিল, ওয়ার্কার, হিউজ। বাট ফ্যাক্টরিতে অনেক লাভ। যেমন আমি তো ইয়ান ডাইংয়ে ছিলাম, সুতার ডাইংয়ে ছিলাম। তো তুমি চিন্তা করো জাস্ট এটা একটা মেশিনের তাহলে কত হাজার প্রোডাকশন হয় দিনে, তুমি চিন্তা করো।
হিসাব করতে পারবো না। আমি যে মেশিনে মানে ফ্যাক্টরিতে ছিলাম সেখানে হচ্ছে ইয়ার্ন ডাইং ছিল। আচ্ছা তোমরা কি বলো যায় না, তোমরা হচ্ছে যে সুতা, আমরা তো ববিনে সুতা জড়ানো থাকে, ববিন, ওই যে কাঁথা সেলাই করা না, দেখছো কিনা কাঁথা সেলাই করা দেখছো, যে সুতা দিয়ে করে, যেমন একটা ববিনের মধ্যে সুতা জড়ানো থাকে। এটার হচ্ছে পলিস্টারের, ধরো এটা হচ্ছে ফ্যাক্টরিতে বিক্রি করে একটা হচ্ছে প্রায় 90 টাকা করে, হ্যাঁ একটা হচ্ছে কত, মানে বাইরে বিক্রি করে 90 টাকা, আর ওটার কস্ট সর্বোচ্চ সব কিছু মিলায় 30 টাকা খরচ পড়ে ফ্যাক্টরিতে, বাকি 65 টাকা লাভ হয় একটা শুধুমাত্র ববিনের সুতা জড়ানো যেটা থাকে। আমাদের এলাকার ভাষায় বলে কাটিম বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাষা, বাট যেটা বলা হচ্ছে যে একটা মাত্র সুতা ববিনে জড়ানো এটাতে 65 টাকা করে লাভ করে। তাহলে তোমার কত হাজার এরকম সুতার হচ্ছে ববিন জড়ানো আছে, হিউজ লাভ ফ্যাক্টরিতে, হিউজ, বাট খরচও কিন্তু অনেক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বোঝা গেছে তো, স্কাউনিং রিঅ্যাকশনটা বোঝা গেছে, আশা করি পারবা। এখন আছে ব্লিচ কেন করা হয়, ব্লিচিং আবার কি জিনিস, তার ব্লিচিং, আচ্ছা রাইট, অর্থাৎ ব্লিচিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এই যে গ্রে কালার, সেই গ্রে কালারটাকে দূর করে হোয়াইটনেসটা বাড়ানো হয়। কি বাড়ানো হয়? হোয়াইটনেস। তাহলে লেখো, তাহলে ব্লিচিংয়ের ক্ষেত্রে কী করা হয়, এটা হয়েছে তোলা সবার? আচ্ছা লেখেন, তাহলে ব্লিচটা লেখেন। তাহলে ব্লিচে যেটা করা হয় সেটা হচ্ছে কি বলো তো, লেখো। ব্লিচে যেটা করা হয়, ব্লিচ টু রিমুভ the natural color, and improve the whiteness of fabric, ক্লিয়ার? এটার জন্য কোন কেমিক্যালটা ব্যবহার করা হয় এটাও আসে। এটার জন্য যে কেমিক্যালটা ব্যবহার করা হয় জানো তো কেউ? হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ, H2O2, এটাকে বলা হয় ব্লিচিং এজেন্ট বলা হয়। এটা হলো ব্লিচিং এজেন্ট বলা হয়। আরও আছে হাইপোক্লোরাইড, যাই হোক এটা আপাতত জানো, সেটা হচ্ছে ব্লিচিং এজেন্ট বলা হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন করা হয় যে হোয়াই হাইড্রোজেন পারঅক্সাইড ইজ কল্ড ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট, হোয়াই হাইড্রোজেন পারঅক্সাইড ইজ called universal bleaching agent। পড়া কি কঠিন লাগে নাকি স্যারেরা? কঠিন লাগে পড়া? খুবই ইজি, এটা হচ্ছে বেসিক। তাহলে তোমাকে কেউ যদি কখনো জিজ্ঞাসা করে এই যে ওয়েট প্রসেসিং ফ্লোচার্ট, গড় করে বলাই ফেলতে পারবা, এগুলোই সারা জীবন, এখন যেটা এই ফ্লোচার্ট পড়লা এটাই সারা জীবন ব্যবহার করতে পারবা। ওকে, এটাই হচ্ছে বেসিক। তাহলে লেখো, তাহলে হয় হাইড্রোজেন পারঅক্সাইড ইজ কল্ড ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। এটা বলা হয়েছে যে হাইড্রোজেন পারঅক্সাইড কেন ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয় বলো তো? কারণ হচ্ছে শুধুমাত্র কটন না, যত ধরনের ফাইবার আছে যদি আমি ডাইং করি সবগুলো ফাইবারের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড সবথেকে ভালো রেজাল্ট দেয়। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করলে কাপড়টার যে গ্রে কালার, ইয়েলোনেস, সেটা দূর হয়ে কী হবে বলো তো? ব্রাইটনেসটা বেড়ে যাবে। এর জন্য হাইড্রোজেন পারঅক্সাইডকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয়। ক্লিয়ার? যদি কখনো বলা হয় যে হাইড্রোজেন পারঅক্সাইডকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট কেন বলা হয়, তার রিজন হচ্ছে যত প্রকার ফাইবার অথবা যত প্রকার ফেব্রিক আছে সবার ক্ষেত্রেই আমি হাইড্রোজেন পারঅক্সাইডে কী করতে পারবো? ব্যবহার করতে পারবো। এবং হাইড্রোজেন পারঅক্সাইড যদি ব্যবহার করি এই যে ন্যাচারাল কালারটা দূর হয়ে যায় এবং হোয়াইটনেসটা বেড়ে যায়। এটা শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েই সবথেকে ভালো রেজাল্ট আসে, অন্য কোনো অ্যাসিড দিয়েও এটা কখনো আসে না। এই জন্য হাইড্রোজেন পারঅক্সাইডকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয়। ক্লিয়ার? পারবা? এখন যদি জিজ্ঞাসা করি কেন বলা হয় বলো তো হাইড্রোজেন পারঅক্সাইডকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট? অথবা বলতে পারো সব ধরনের ফেব্রিকের ক্ষেত্রেই স্যার এটা ব্যবহার করা চাই এই জন্য। এবং ব্যবহার করলেই তো হবে না, ব্যবহার করার ফলে রেজাল্ট যেটা আসে এটা ভালো হয়। অর্থাৎ যে ন্যাচারাল যে কালার, যে ইয়েলোনেসটা সেটা দূর হয়ে যাবে, আর কি ব্রাইটনেসটা বেড়ে যাবে। ক্লিয়ার? কোনো কনফিউশন নাই? তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে মার্সারাইজেশন। এখানে কি করা হয় এটা একটু দেখে নিই। আরেকটা কি বললাম বলো তো? মার্সারাইজেশন। এটা হচ্ছে মার্সারাইজেশন, নো, আর এটা হচ্ছে মার্সারাইজেশন।
তাহলে মার্সারাইজেশনে কি করা হয় স্যার? রং। মার্সারাইজেশনে কি করা হয়? সিয়ার মোবাইলে কি? মোবাইলে আচ্ছা, ক্লাসের সময় হয়তো মোবাইল ইউজ করা যাবে না আমার ক্লাসে। হ্যাঁ, ফোকাস আমার দিকে না, বোর্ডের দিকে আর হচ্ছে স্লাইডের দিকে। আর আমি একটু স্লাইড কম পছন্দ করি, কারণ হচ্ছে আমার মুখ যারা বলে সেটাই ব্ল্যাকবোর্ডে লিখি এবং কোশ্চিনও তাই হয়। সো সবই ইকুইপমেন্ট দিব না এমন না, ইকুইপমেন্টও দিয়ে দিব তোমাদের ভালোর জন্য। বাট আমি যখন ক্লাস নিই তখন এদিকে দেখলেই বেটার, এদিকে শিখতে পারবা। আশা করি স্লাইডের থেকে হাজার গুণ এখানে বেশি ইনফরমেশন আছে, যেটা তুমি স্লাইডে কখনোই পাবা না। ঠিক আছে, তাহলে মার্সারাইজেশনে কী করা হয় বলো তো? লেখো, টু ইমপ্রুভ দ্য লাস্টার। টু ইমপ্রুভ দ্য লাস্টার মানে কি বলো তো? লাস্টার মানে এরকমও লেখে, কেউ কেউ লেখে LUSTRE, অথবা আরেকজন লেখে হচ্ছে LUSTURE। টু ইমপ্রুভ দ্য লাস্টার অ্যান্ড ইনক্রিজ দ্য স্ট্রেংথ অ্যান্ড ইনক্রিজ দ্য স্ট্রেংথ। যে কেমিক্যালটা ব্যবহার করা হয় সেই কেমিক্যালটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। মার্সারাইজেশনের জন্যও কী ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। আর একটু বড় হলে দেখবা যে এটার মাধ্যমে কি করা হয়। আগে কি থাকে বলো তো? এই মার্সারাইজেশন যখন করা হয়, এটা করার উদ্দেশ্য থাকে সিমের বিচির মতো থাকে। এটা থাকবে কি অনেকটা সিমের বিচি অথবা বৃক্ষের মতো, ঠিক আছে। বাট যখন আমি মার্সারাইজেশন করব, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন রিয়াকশন করব, তখন এটা কি হয়ে যাবে? সার্কেলের মতো হয়ে যাবে। কি হয়ে যাবে? সাইকেল হয়ে যাবে। ফাইবারের ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, কারণ কি জানো তোমরা? এখন তো দেখবা না, কাপড়ের যত ইম্পিউরিটিস দূর হবে, এই যে ইম্পিউরিটিস দূর হয়, আরেকটা প্রশ্নে আসবো, তারপর দেখতেছি। আচ্ছা, আপাতত এটা তোলো, আসতেছি ওটাতে। তাহলে কি বললাম? টু ইমপ্রুভ দ্য লাস্টার আর হচ্ছে কি বলতো? ইনক্রিজ দ্য স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে বাড়ে আর কি। মানে এমন হইলো যে সুতা ধরার মতো ছিঁড়ে গেল, কাপড় ধরার মতো ছিঁড়ে গেল। ধরো পাকিস্তানে একটা ড্রেস কিনছো, ঠিক আছে। আগে তো ছিল কি ইন্ডিয়ান হচ্ছে পাখি ড্রেস, রাইট? তো এখন হচ্ছে পাকিস্তানে একটা ড্রেস কিনতে গেছো, পাকিস্তানের ড্রেসের দাম 5,500 7,000 টাকা, রাইট? এত দাম তো আর ড্রেস কিনা যায় না। তো এখন কিনলা তুমি ড্রেসটা, ধর, হ্যাঁ ওয়েট বেশি, আরে ওয়েট বেশি বাদ দাও, দাম তো বেশি, লাক্সারি, হ্যাঁ অনেক সুন্দর, গ্লোরিয়াস। বাট তুমি চিন্তা করো 7,000 টাকাতে মানে তুমি একটা ড্রেস কিনছো, এই ড্রেসটা তুমি একদিন পরছো, পরের দিন ছিঁড়ে গেছে, তোমার কলিজাতে পুরো সারকার হয়ে যাবে যে হায় 7,000 টাকা দামে একটা মানে একটা ড্রেস কিনলাম, পরের দিনই নষ্ট হয়ে গেল, অবশ্যই মন খারাপ হবে, রাইট? এই জন্য যেটা করা হয়, কাপড় যখন তৈরি করা হয় ফ্যাক্টরিতে, যেহেতু কাপড়গুলো কী করা হয়? দেশের বাইরে ইম্পোর্ট করা হয়, রাইট? তো এই জন্য করা হয়, কাপড়ের স্ট্রেংথ চেক করা হয়। কারণ কাপড়ে যদি স্ট্রেংথ ঠিকঠাক না থাকে, ধরো যেহেতু বাংলাদেশে হচ্ছে মিডিল ক্লাস, ম্যাক্সিমাম আমরা মিডিল ক্লাস ফ্যামিলি কিন্তু বিলং করি, রাইট? কারণ আমাদের এমন কেউ নাই যে হচ্ছে এক শার্ট আমরা একদিন পরি বা একটা টি-শার্ট পরি, পরের দিন আমরা পরবো না, এরকম কেউ আছে নাকি? খুবই কম। যদি আমি বলি 100%-এর মধ্যে 95% আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করি, 5% ধরো হায়ার ক্লাস। বাট এখনও চায়নার কথা শুনছো তো, চায়না, ভিয়েতনাম, এরা কিন্তু টেক্সটাইলের দিক দিয়ে অনেক উন্নত। ভিয়েতনাম, চায়না, তারপর বাংলাদেশ। তো যেটা হয় যে চায়নাতে যেটা করা হচ্ছে, চায়নাতে হচ্ছে ধরো একটা আমি আজকে যে শার্টটা পরে আছি, আগামীতে আমি পরবো না, এই শার্টটা ফেলে দেবো, রিসাইকেল করে আমি আরেকটা শার্ট বানিয়ে ফেলবো, বা একটা টি-শার্ট। মানে ওরা হচ্ছে ওয়ান টাইম কাপড় পড়াশোনা মানে পরে আর কি। বাট বাংলাদেশে এটা কি সম্ভব? আমি এই শার্ট পরি প্রতিদিন, প্রায় টি-শার্ট পরি, এটা এই জামা পরি 2 দিন পর, রাইট? এটাই কিন্তু বাস্তব না, ঠিক আছে। সো যেটা করা হয় কি, ফ্যাক্টরিগুলোতে বায়ার দেখে যে কাপড়ের স্ট্রেংথ ঠিক আছে কিনা, কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা, দেন তো দেশের বাইরে পাঠাবে। না হলে দেশের বাইরে কাপড় তুমি জানো কিনা, কাপড়ের দেশের বাইরে কিন্তু অনেক দাম, সেন্ট হিসাবে ক্যালকুলেশন করা হয়। আমি যখন ছিলাম ফ্যাক্টরিতে দেখলাম যে হিউজ দাম, মানে এত দাম মানে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে, এত দাম আর কি। যাই হোক, তাহলে বোঝা গেছে এটা। তাহলে হচ্ছে কী করে বলো তো? মার্সারাইজেশনে কী করা হয়? ইমপ্রুভ দ্য লাস্টার অ্যান্ড হচ্ছে ইনক্রিজ দ্য স্ট্রেংথ। আজকে একদম সর্বশেষ একটা কোশ্চিন পড়বো, সেটা হচ্ছে হোয়াই প্রি ট্রিটমেন্ট প্রসেসকে বলা হয় হার্ট অফ টেক্সটাইল। এই প্রি ট্রিটমেন্ট যে পড়লাম ফ্লো চার্ট, হ্যাঁ কী বললাম? প্রি ট্রিটমেন্ট, এই যে পড়লাম, এটাকে হলো টেক্সটাইলে হার্ট বলা হয়। কি বলা হয়? টেক্সটাইলে হার্ট বলতে আবার অন্য কিছু বোঝো না তোমরা আবার, হ্যাঁ? হার্ট বলতে কোনটা সিয়ার? অর্থাৎ
হ্যাঁ, প্রি ট্রিটমেন্ট প্রসেসকে টেক্সটাইলে হার্ড বলা হয়। হ্যাঁ, টেক্সটাইলে কী বলা হয় বলো তো? টেক্সটাইলে হার্ড বলা হয়। ওয়েট প্রসেসিংয়ের ক্ষেত্রে বলতেছি, আবার ইয়ানের ক্ষেত্রে আলাদা আছে, কার্ডিং আলাদা বিষয়। তাহলে টেক্সটাইলের ক্ষেত্রে প্রি ট্রিটমেন্ট প্রসেসকে কী বলা হয়? টেক্সটাইলে হার্ড বলা হয়। তাহলে হার্ড মানে কি? এটা উল্লেখযোগ্য অংশ, রাইট? হার্ড মানে উল্লেখযোগ্য অংশ না? দেখো না, এখন সুইসাইড করতেছে, একজন মরলে আরেকজন মরে, আরেকজন বাঁচলে আরেকজন বাঁচছে, মানে হার্ড, আমার জীবন, আমার জান, না এরকমই তো, রাইট? এগুলো রাইট, ঠিক আছে। তাহলে টেক্সটাইলে হার্ড বলতে যেটা বোঝানো হয় যে প্রি ট্রিটমেন্ট প্রসেসকে বোঝানো হয়, কথা না? হ্যাঁ, তাহলে কেন বলা হয় বলো তো? এর রিজন আছে। রিজনটা হচ্ছে এই যে দেখলা, এই যে প্রি ট্রিটমেন্ট প্রসেসে কতগুলো জিনিস দেখলা স্কাউরিং দেখলা, ব্লিচিং দেখলা, ডিসাইজিং দেখছো, সিনজিং দেখছো, রাইট? এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো দরকার কি না? প্রি ট্রিটমেন্ট মানে হচ্ছে ডাইংয়ের আগের প্রসেস। কি বলো তো? ডাইংয়ের আগের প্রসেস। অর্থাৎ ডাইংয়ের আগে এই যে প্রসেসগুলো অবলম্বন করা হয়, এই প্রসেসগুলো অবলম্বন করার কারণে যে ন্যাচারাল যে ইম্পিউরিটিসগুলো থাকে, সেই ইম্পিউরিটিসগুলো দূর হয়ে যায়, আর একটা জিনিস খুব বাড়ে। কি বাড়ে বলো তো? না, স্ট্রেংথ না, অ্যাবজর্বেন্সি বাড়ে। অ্যাবজর্বেন্সি কী হয় বলো তো? অ্যাবজর্বেন্সি ইনক্রিজ হয়, অ্যাবজর্বেন্সি ইনক্রিজ হয়। ইয়েস, অ্যাবজর্বেন্সি ইনক্রিজ মানে হচ্ছে শোষণ ক্ষমতা বাড়ে। অর্থাৎ শোষণ ক্ষমতা বাড়ে মানে কি? অর্থাৎ কাপড়ে যখন তুমি কী দিবা বলো তো? ডাইস দিবা, সেই ডাইসটা ছড়াই যাবে চারিদিকে। ওকে, এখন ধরো তুমি ডাইং করছো, ডাইং মনে করো রং দিয়ে দিচ্ছ মেশিনের মধ্যে, ধরো মাঝে মাঝে দেখবে না এই যে সাদা কাপড়ে মাঝে মাঝে হলুদ হয়ে যায়, হয় কি না? তো ডাইংয়ের শেড আনইভেন হয়, অর্থাৎ ডাইং ভালো হয় না। অর্থাৎ কাপড়ের যে রঙটা, সে রঙটা ফেব্রিকের চারিদিকে ছড়ায় যায় না। আর যদি এই যে ইম্পিউরিটিসগুলো আছে, এই ইম্পিউরিটিসগুলো আমি খুব সহজে দূর করতে পারি, তাহলে আমার কী হবে বলো তো? অ্যাবজর্বেন্সি ভালো। অ্যাবজর্বেন্সি ভালো মানে ডাই টেক আপ ভালো, ডাই টেক আপ কী হয়? বাড়ে আর কি, ইনক্রিজ হয়, ডাই টেক আপ বাড়ে। ক্লিয়ার? এই জন্য প্রি ট্রিটমেন্ট প্রসেসকে হার্ড অফ টেক্সটাইল বলা হয়। কারণ আমি যদি প্রি ট্রিটমেন্ট প্রসেস অবলম্বন না করি, তাহলে আমার ডাইং কখনোই ভালো হবে না। এই জন্য প্রি ট্রিটমেন্ট প্রসেসকে হার্ড অফ টেক্সটাইল বলা হয়। পরীক্ষা থাকবে, হ্যাঁ, হোয়াই প্রি ট্রিটমেন্ট প্রসেস ইজ কল্ড হার্ড অফ টেক্সটাইল। ঠিক আছে, হয়তো একটা কোশ্চেন এখান থেকে পড়ালাম, রাইট ডাউন দ্য ফ্লো চার্ট অফ প্রি ট্রিটমেন্ট প্রসেস, এটা একটা কোশ্চেন থাকবে। আর একটা কোশ্চেন থাকবে হচ্ছে হোয়াই প্রি ট্রিটমেন্ট প্রসেস ইজ কল্ড হার্ড অফ টেক্সটাইল। আরেকটা প্রশ্ন পড়ালাম, হোয়াই হাইড্রোজেন পারঅক্সাইড ইজ কল্ড ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। অথবা প্রশ্ন থাকতে পারে মেনশন দ্য ফাংশন অফ স্কাউরিং, ব্লিচিং এবং মার্সারাইজেশন, মানে এই তিনটার ফাংশন কী কী? তাহলে বলে দিবা, ন্যাচারাল ইম্পিউরিটিস দূর করা, একটা ব্রাইটনেস বাড়ানো, আর এটা হচ্ছে কী করে বলো তো? ইমপ্রুভ দ্য লাস্টার অ্যান্ড ইনক্রিজ দ্য স্ট্রেংথ। পারা যাবে? এই জিনিসগুলো ভালো করে পড়বা। আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আরও পড়বা? তাই? আচ্ছা, ক্যারি করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো। আচ্ছা, এটা হলো মোটামুটি হচ্ছে তোমার কি বলো তো? ওয়েট প্রসেসিং এর ফ্লো চার্ট গেল। আচ্ছা, আরও কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আজকে ওয়েটের পার্টটাই ধরলাম, পরে নেক্সট আবার অ্যাপারেলের পার্ট ধরবো। আজকে ওয়েটের কিছুটা আরও একটু ধারণা দেই। কিছু হচ্ছে ওয়াটার সলিউবল ডাইস আছে, আর কিছু ওয়াটার ইনসলিউবল ডাইস আছে। তো ওয়াটার সলিউবল ডাইসগুলো কী কী, আর ওয়াটার ইনসলিউবল ডাইসগুলো ওটা একটু লিখে নাও, তাহলে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ডাই, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ডাইস, আর হচ্ছে ওয়াটার ইনসলিউবল ডাইস। ওয়াটার ইনসলিউবল ডাইস, ইনসলিউবল ডাইস। ওয়াটার সলিউবল ডাইসগুলো কোনগুলো? একটা হচ্ছে ডিরেক্ট ডাই, একটা হচ্ছে ডিরেক্ট ডাই, তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই, রিঅ্যাক্টিভ ডাই। ঠিক আছে, আর একটা কমন আছে, ওটা দরকার নাই, ওটা একটু 50% ইনসলিউবল। আর ওয়াটার ইনসলিউবল হচ্ছে পলিস্টার, ভ্যাট, সালফার এইচ, হ্যাঁ এটা সালফার। তারপর হচ্ছে তোমার অ্যাসিড ডাই, বেসিক ডাই, অ্যাসিড ডাই হচ্ছে বেসিক ডাই। অর্থাৎ কিছু ওয়াটার সলিউবল ডাইস আছে যেগুলো হচ্ছে কি দেয়া মাত্র পানির সাথে মিশে যায়, সেগুলো হচ্ছে ডিরেক্ট ডাই, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই। আর ওয়াটার ইনসলিউবল ডাই হচ্ছে, একটা হচ্ছে পলিস্টার হচ্ছে ওয়াটার ইনসলিউবল, ভ্যাট হচ্ছে ইনসলিউবল, সালফার হচ্ছে ইনসলিউবল, অ্যাসিড হচ্ছে ইনসলিউবল, আর বেসিক হচ্ছে ইনসলিউবল। অর্থাৎ সলিউবল মিন্স হচ্ছে কি বলতো?
পানিতে দ্রবীভূত হওয়া, পানির সাথে মিশে যাবে। এখন কথা হচ্ছে পানির সাথে যদি রিয়াকশনই না করে তাহলে তো হবে না, ওটা যদি মিশে না যায় তাহলে তো ঢুকবে না তো, কারণ ডাইস আর পানি একসঙ্গে মিশ্রণ হওয়ার পর তো ফাইবারের মধ্যে ঢুকে যায়, রাইট? কেমিক্যাল না, আসতেছে তোমার সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা ধীরে। তাহলে ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাই, ওকে। এটা কি বললাম? ওয়াটার সলিউবল, আর এগুলো হচ্ছে ওয়াটার ইনসলিউবল। এখন তোমার মাথায় যে কোশ্চিনটা তোমার মাথায় আসতে পারে সেই কোশ্চিনটা হচ্ছে, স্যার যেহেতু বললেন, আচ্ছা আরেকটা জিনিস, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন কোন অ্যাপ্লিকেশন, তাহলে ক্লিয়ার হবে। ডিরেক্ট ডাই, হ্যাঁ বলো। ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাই কটনের জন্য ব্যবহার করা হয়। কটন ফেব্রিক ডাইং করার জন্য কী ব্যবহার করা হয়? ডিরেক্ট এবং রিঅ্যাক্টিভ। পলিস্টারের জন্য কী ব্যবহার করা হয়? এটা হবে ডিসপার্স ডাই, হ্যাঁ ডিসপার্স ডাই। এটা হচ্ছে কার জন্য ব্যবহার করা হয়? পলিস্টারের জন্য ব্যবহার করা হয়। আমি একবারে লিখে বলছি, পলিস্টারের জন্য ব্যবহার করা হয়। ভ্যাট ডাই, সালফার ডাই, অ্যাসিড ডাই, বেসিড ডাই। আসতেছি, তাহলে কি বলা হয় বলো তো? ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাই কোনটার জন্য ব্যবহার করা হয়? কটন। আর ডিসপার্স পলিস্টারের জন্য। এখন স্যার মাথায় প্রশ্ন আসতেই পারে, যেহেতু আপনি একটু আগে লিখলেন যে ওয়াটার ইনসলিউবল ডাই হচ্ছে পলিস্টার, স্যার তাহলে পলিস্টার কি আমরা ডাইং করি না? অবশ্যই করি। এখন মনে আবারও প্রশ্ন আসতে পারে, স্যার যেহেতু বললেন ইনসলিউবল তাহলে আবার ডাইং কেমনে হবে? পানিতেই তো দ্রবীভূত হয় না, তাহলে ডাইং হওয়ার সম্ভাবনা নাই, তাই তো? তাই না? কারণ কি বলতো, আমি তো বললামই এটা ওয়াটার ইনসলিউবল, তাহলে আবার পলিস্টার আবার আমরা ডাইং করতেছি। ভ্যাট বললামই তো ইনসলিউবল, ভ্যাট আবার আমরা ডাইং করতেছি। সালফার আবার হচ্ছে ইনসলিউবল, কেমনে সলিউবল করবো? আচ্ছা, এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আসে, যেহেতু ওয়াটার সলিউবল ডাইস হচ্ছে ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাই। ফ্যাক্টরিতে আজ থেকে মনে রাখবা, কটনের জন্য সব থেকে কোন ডাইটা বেশি ব্যবহার করা হয়? তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে কোন ডাইটা। আচ্ছা এখন একটু গেম খেলি, হ্যাঁ সেটা হচ্ছে ডিরেক্ট ডাইয়ের পক্ষে কারা কারা, ডিরেক্ট ডাইয়ের পক্ষে কারা কারা, একটু হাত তুলি। 4 জন। আচ্ছা তাহলে হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইয়ের পক্ষে কারা কারা, হাত তোলো। আচ্ছা আচ্ছা, এই দুটোর মধ্যে কোনোটাই না এমন কি? হ্যাঁ তুমি কোনোটাই না? না আচ্ছা, না এখানকার কথা বলতেছি, ফ্যাক্টরিতে কোনটা বেশি ব্যবহার করা? আচ্ছা মনে রাখবা, এই দুটো ডাইয়ের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই। সব থেকে বেশি কী ব্যবহার করা হয় বলো তো? রিঅ্যাক্টিভ ডাই। কীভাবে ব্যবহার করা হয়? রিঅ্যাক্টিভ। কেন করা হয়? রিজন কি আসলে? এমনি ব্যবহার করা হয় সেই, তারপর কম দামি, তারপর হ্যাঁ দাম কম, এটা সত্যি। ওর হচ্ছে মানে অনেকটা ও টার্মগুলো জানে এরকম মনে হচ্ছে, ওর অ্যান্সারগুলো এরকম। আর ম্যাম পড়াইছিল একটু না? আচ্ছা আচ্ছা, আমি বলি ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাইয়ের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই, বেশি ব্যবহার করা হয় রিঅ্যাক্টিভ ডাই। এখন আমি বলি ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড থাকে। কি বন্ড? হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডটা অনেক হচ্ছে দুর্বল বন্ড, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডটা কি? অনেক দুর্বল বন্ড। তোমরা গামছা দেখো না, গামছা ছিল তো, গামছা এই গামছাতে কি হয় দেখবা, গামছাতে হচ্ছে কি ডিরেক্ট ডাই ব্যবহার করা হয়। গামছাতে কি হয় দেখবা যে একবার পানিতে মিশা দেখবা যে রং উঠে সব শেষ। তার রিজনটা হচ্ছে ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড আছে। এই হাইড্রোজেন বন্ডটা অনেক দুর্বল বন্ড। হাইড্রোজেন বন্ডটা খুব সহজেই কি ফাইবারে বা ফেব্রিকের ভিতরে ঢুকতে পারে, আবার খুব সহজে বের হয়ে যেতে পারে। অর্থাৎ ডাইংও হইতেছে, যখন আমি ওয়াশ করলে রং উঠে যায়। অর্থাৎ এটা মানে হচ্ছে এই ডিরেক্ট ডাইয়ের ফাস্টনেস প্রপার্টিস খারাপ। ফাস্টনেস প্রপার্টিস পুর। ফাস্টনেস প্রপার্টিস ইজ পুর। অর্থাৎ কি বলতো, অর্থাৎ ওয়াশ করার পরে যে রঙটা থাকে সে রঙটা উঠে যায় ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে। এই জন্য ডিরেক্ট ডাইটা বেশি ব্যবহার করা হয় না। অপর দিকে তুমি চিন্তা করো, রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে একটা বন্ড আছে, সেই বন্ডটার নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কি বন্ড বলো তো? কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ডটা কি বলো তো? কোভ্যালেন্ট বন্ডটা অনেক শক্তিশালী বন্ড। খালি শক্তিশালী না, একে খুব সহজে রিয়াকশন করানো যায় না। তার মানে কি, যেহেতু একে রিয়াকশন খুব সহজে করানো যায় না, তাহলে অবশ্যই এর ফাস্টনেস প্রপার্টিস ভালো। ফাস্টনেস প্রপার্টিস ভালো মানে তুমি ওয়াশ করার পরও এর রঙটা উঠবে না।
কথা হচ্ছে স্যার রিয়াকশন করাতেও আরেকটা মিডিয়া লাগে, ঠিক আছে? খুব সামান্য পরিমাণে একটু জেনে রাখো, খুব সহজে হয়তো মাথায় ঢুকবে না। ডাইং করার জন্য আমাদের দুইটা জিনিস ব্যবহার করে, একটা সল্ট আর একটা সোডা। কী ব্যবহার করা হয়? সল্ট মানে হচ্ছে লবণ, সল্ট আর একটা কি সোডা ব্যবহার করা হয়। এখন তোমরা জেনে অবাক হবা, এখন কথা হচ্ছে, এখন আসো মজার কাহিনী, সেটা হচ্ছে কটন যে ফাইবারগুলো আছে, সে কটন ফাইবারগুলো হলো অ্যানায়নিক নাকি ক্যাটায়নিক, কি বলতে পারবা? কটন ফাইবার হচ্ছে অ্যানায়নিক নাকি হচ্ছে ক্যাটায়নিক? অ্যানায়নিকের পক্ষে কারা কারা? না অ্যানায়নিক, আগে অ্যানায়নিক কয়জন? 1 2 3 4 মাত্র 5 জন, 6 জন। আর ক্যাটায়নিক কারা কারা? কটন। ও সেরা। আচ্ছা কটন ফাইবারগুলো হচ্ছে সবসময়, যতগুলো ফাইবার আছে সব ফাইবারগুলো হচ্ছে অ্যানায়নিক, ঠিক আছে? যতগুলো ফাইবার আছে সব ফাইবারগুলো অ্যানায়নিক। এখন আসো ডাইসগুলো হচ্ছে কি ক্যাটায়নিক নাকি? আচ্ছা ডাইস হচ্ছে ক্যাটায়নিক নাকি অ্যানায়নিক? ক্যাটায়নের পক্ষে কারা কারা? ক্যাটায়ন। ডাইস হচ্ছে ক্যাটায়ন। 1 2 3 4। আচ্ছা ডাইস অ্যানায়নিক কারা কারা? আচ্ছা খুব মজার বিষয় হচ্ছে, যতগুলো ফাইবার আছে সেই ফাইবারগুলো হচ্ছে অ্যানায়নিক এবং যতগুলো ডাইস আছে ডাইসগুলো অ্যানায়নিক, ঠিক আছে? আজকে থেকে জানা রাখা, কখনো ভুল হবে না। এখন কথা হচ্ছে স্যার আমার রিয়াকশন ঘটানোর জন্য কি লাগে বলো তো? প্লাস আর একটা মাইনাস লাগে, রাইট? পজিটিভ আর একটা নেগেটিভ আয়ন। এখন দেখো দুইটাই তো নেগেটিভ হয়ে গেছে, তাহলে কি আমার রিয়াকশন হবে? হ্যাঁ আচ্ছা পারবে না। এখন যেটা হচ্ছে, তাহলে তুমি চিন্তা করো, আচ্ছা কথা না, এটার ব্যাখ্যায় আসি। তাহলে এই ব্যাখ্যাটা আজকে থেকে জানার পরে আগামী 4 বছরে তুমি ভোলার কথা না। এই ব্যাখ্যাটা মনে রাখবা, সারা জীবন কাজে দেবে। সেটা হচ্ছে, দেখো আমি যেটা বললাম যে রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে কী থাকে বলো তো? কোভ্যালেন্ট বন্ড। এখন আমার যে কটন ব্যবহার করছি সেটাও কিন্তু কি অ্যানায়নিক, আমি যে ডাইস ব্যবহার করছি সেটাও কিন্তু অ্যানায়নিক। অ্যানায়নিক সবসময় কী করবে? রিপালস করবে। রিপালস মানে হচ্ছে দূরে সরে যাবে, কিন্তু দূরে সরে গেলে তো হবে না, আমাদের ক্লোজ আপ কাছে আসে, গল্পের মতো কাছে আসতে হবে, রাইট? এখন দেখো, এখন যেটা করতেছে, এখন এই যে বিকর্ষণ হয়ে গেল, ডাইস এবং ফাইবারগুলো আকর্ষণ করানোর জন্য এই রিঅ্যাক্টিভ ডাইয়ে একটা মিডিয়া লাগে। কি লাগে? মিডিয়া। সে মিডিয়া সল্ট ব্যবহার করা হয়। মিডিয়া হিসেবে কী ব্যবহার করা হয়? সল্ট। একে বলা হয় ইলেকট্রোলাইট। কি বলা হয় বলো তো? ইলেকট্রোলাইট। এখন ইলেকট্রোলাইট হিসেবে কোন সল্টগুলো ব্যবহার করা হয়? দুইটা সল্ট ব্যবহার করা হয়, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সোডিয়াম সালফেট। এই দুটাকে কী বলা হয়? লবণ আর কি। ফ্যাক্টরিতে এই দুটা ইলেকট্রোলাইট অথবা লবণ হিসেবে ব্যবহার করা হয়। সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে কী হবে বলো তো? সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে কি ক্লোরিন মাইনাস। আর সোডিয়াম সালফেটকে যদি ভাঙি, সোডিয়াম প্লাস আর হচ্ছে সালফেট 2 মাইনাস, রাইট? সালফেট 2 মাইনাস হবে। এই যে এখন দেখো, এই যে আমি ইলেকট্রোলাইট বা সল্ট ব্যবহার করছি, এই সল্ট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এর যে পজিটিভ আয়নটা আছে, এই পজিটিভ আয়নটা কী করে বলো তো? ওই ডাইসের নেগেটিভ আয়নের সাথে রিয়াকশন ঘটায়, ক্লিয়ার? তখনই কি হবে? এই যে ডাইসগুলো ফাইবারের খুব কাছাকাছি চলে আসে, তখনই কি হবে? বিক্রিয়া সংঘটিত হবে। তার আগে কখনো বিক্রিয়া সংঘটিত হবে না। তাহলে তুমি চিন্তা করো, ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড ছিল, সেই হাইড্রোজেন বন্ডটা এতটাই দুর্বল যে রিয়াকশন করতেও পারতেছে, আবার যখন আমি ওয়াশ করলাম উঠে চলে আসতেছে, মানে ফাস্টেস্ট প্রপার্টিস খুবই খারাপ। বাট তুমি অপরদিকে চিন্তা করো, রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড এতটা শক্তিশালী, একে রিয়াকশন ঘটানোর জন্য নতুন করে একটা কি লাগলো? মিডিয়া লাগলো। সেই মিডিয়া আনার পরে সেই মিডিয়ার কি পজিটিভ আয়নটা ডাইসের নেগেটিভ আয়নের সঙ্গে রিয়াকশন করছে, তারপরে বিক্রিয়া সংঘটিত হয়েছে, মানে এর ফাস্টনেস প্রপার্টিস অনেক ভালো। এই জন্য ফ্যাক্টরিতে ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাইয়ের মধ্যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ ডাইটা ব্যবহার করা হয়, কারণ রিঅ্যাক্টিভ ডাইয়ের যে কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডটা অনেক শক্তিশালী বন্ড। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম এটা বলে শেষ করে দেবো, হ্যাঁ ক্লাস। সেটা যেটা বললাম যে ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় রিঅ্যাক্টিভ ডাই। ডিরেক্ট ডাই আছে হচ্ছে হাইড্রোজেন বন্ড, রিঅ্যাক্টিভ ডাই আছে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ডিরেক্ট ডাই হাইড্রোজেন বন্ড অনেক দুর্বল বন্ড, এই বন্ডটা খুব সহজে কী করতে পারে? রিয়াকশন করতে পারে, আবার কি ওয়াশ করার পরে
ভেঙেও যেতে পারে। ভেঙে যাওয়া মিন্স হচ্ছে এর ফাস্টনেস প্রপার্টিস খারাপ। ফাস্টনেস মিন্স হচ্ছে কাপড়ের যে রং, এই রংটা ওয়াশ করার পরে উঠে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফাস্টনেস, মানে ডিরেক্টের ফাস্টনেসটা খারাপ। এখন কোভ্যালেন্ট বন্ড যেটা রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে, সেই বন্ডটা অনেক শক্তিশালী। ঠিক আছে, যেহেতু আমার কটন যে ফাইবারটা সেটা হচ্ছে অ্যানায়নিক, যে ডাইসগুলো ব্যবহার করছি সেটাও অ্যানায়নিক। তো কটন এবং হচ্ছে ডাইসগুলো যখন কাছাকাছি আসে তখন কী হয়, দূরে সরে যায়, কারণ হচ্ছে দুইটাই নেগেটিভ আয়ন। এখন নেগেটিভ থাকলে তার হচ্ছে না, আমাকে কাছে আনতে হবে, রাইট? আনার জন্য ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়, মিডিয়া ব্যবহার করা হয়। এই ইলেকট্রোলাইটের যদি ব্যবহার করি সোডিয়াম ক্লোরাইড, যদি ব্যবহার করি সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এই সোডিয়ামের যে প্লাসটা, এই প্লাস আয়নটা এই ডাইসের নেগেটিভ আয়নের সঙ্গে রিয়াকশন ঘটায়। যখনই রিয়াকশন ঘটায় তখন এই ফাইবারগুলো ডাইসের খুব কাছাকাছি চলে আসে, তখনই কি হয়, রিয়াকশন সংঘটিত হয়। এই রিয়াকশন সংঘটিত হওয়ার ফলে কি হবে, যেহেতু এটা শক্তিশালী অনেক বন্ড, রিয়াকশন ঘটানোর জন্য নতুন করে একটা মিডিয়া লাগতেছে। মিডিয়ার কাজ কি, তথ্য সরবরাহ করে দেওয়া। মিডিয়া কী করলো, একটা বন্ধন সৃষ্টির জন্য সাহায্য করলো, তখনই কী হবে, এর ফাস্টনেস প্রপার্টিসটা অনেক ভালো হবে। দ্যাট মিনস ডিরেক্ট ডাই এবং রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইয়ের ফাস্টনেস প্রপার্টিস সব থেকে ভালো। এই জন্য না, ডিরেক্ট ডাই হাইড্রোজেন বন্ড খুব সহজে রিয়াকশন করবে। আর একটা জিনিস বলে রাখি, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা ডাইং করি, রাইট? ডাইং করি আমরা কি 100%ই ডাইটা ঢোকে ভিতরে? না, এটা হাইড্রোলাইসিস হয়ে যায়, অর্থাৎ ওয়াশ করার সাথে সাথে কিছুটা হলেও কি হয়ে যায়, রিমুভ হয়ে যায় সেই পার্সেন্টটা। হ্যাঁ, না, হাইড্রোলাইসিস সেটা হচ্ছে এই যে 100% যে ডাইং করি, এটা 100% ডাইং কাপড়ে ধরে না, 85% কাপড়ে সর্বোচ্চ ধরে, আর 15% হাইড্রোলাইসিস হয়ে যায়, মানে ওয়াশ করলে এটা উঠে যায়। ওকে, এই জন্য যেহেতু বলা হয় যে মানুষ কখনো 100% ঠিক থাকতে পারে না, মেশিনও কখনো 100% এফিসিয়েন্সি দিতে পারে না, তেমনি আমরা যদি ডাইং করি 100%, তাহলে 85% যে ডাইস সেটা ফেব্রিকের গায়ে লাগবে, আর 15% লাগবে না। মানে ধরেই নেওয়া হয় যে 85% ফেব্রিকের গায়ে লাগে, বাকি 15% গায়ে লাগে না। এই পর্যন্ত আজকে অনেক বেশি হয়ে গেছে।